সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবু আলম শহীদ খান রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাচ্ছি আপনাকে শহীদ খান। ধন্যবাদ। আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে সংস্কার নির্বাচনে বিভক্তি আর ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী সুপার ডিপ্লোমেসি। ইত্তেফাক, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বাড়ছে গ্রেপ্তারও। সংস্কার ও খুনিদের বিচার ছাড়া নির্বাচন নয়, জামায়াত আমির। মানবজমিন, 26 এপ্রিলে হতে পারে নির্বাচন, 3 ইস্যুতে অনড় এনসিপি। কালের কণ্ঠ, 8 মাসে 22 দলের জন্ম, বিশ্বব্যাপী প্রফেসর ইউনূসের সুপার ডিপ্লোমেসি। আমার দেশ সড়কে ঠিকাদারি কাজে হাসিনার কমিশন, উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকারের সুপারিশ। দেশ রূপান্তর, 6 প্রকল্পে 4টি হচ্ছে না সময় মতো, স্বৈরতন্ত্রের সব রাস্তা বন্ধ করেই সামনে এগুবে এনসিপি। খবরের কাগজ, ক্ষমা পাওনা আদায় নিয়ে সংশয়, সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বিপাকে পুলিশ। দিনকাল, ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইতিহাসের সেরা নির্বাচন হবে। ডক্টর ইউনূস, পলাতক হাসিনা, কাদের সহ 400 জনের বিরুদ্ধে মামলা। করতোয়া সংসদে 600 আসনের সুপারিশ, সংবিধান নতুন করে লেখার পক্ষে এনসিপি। আবু আলম শহীদ খান, আপনি জানেন আজকের সাবজেক্ট যেটা হচ্ছে যে দুটো বিষয়। একটা হচ্ছে যে এনসিপি, এই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, নাগরিক পার্টি যেটা, সেটার সঙ্গে প্রায় দীর্ঘ সময় আলোচনা হয়েছে এবং আলোচনা অসমাপ্তই আছে। তো সেই আলোচনার মধ্যে মোটামুটি একটা বিষয় বেরিয়ে আসছে, সেটা হচ্ছে তারা 129টা সংস্কার প্রস্তাবে তারা সম্মতি দিয়েছে। তো আপনি নিশ্চয়ই খবরগুলো দেখেছেন, আপনার কি মনে হয়? না, আমাদের সংস্কারের বিষয়ে তো এনসিপির বিপুল আগ্রহ এবং দাবিও আছে তাদের, এবং তারা যে সমস্ত দাবি তুলে ধরে এবং যে সমস্ত বিষয়ে কথা বলে, আমাদের সংস্কার কমিশনগুলো সেই সব বিষয়ে মোটামুটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। যে কারণে আপনি সিংহভাগ সংস্কারে তাদের একমত আপনি দেখতে পাচ্ছেন, কারণ তাদের মতামতের ভিত্তিতে অনেক কিছু তুলে ধরা হয়েছে। এবং এই সংস্কারের মধ্যে অন্যান্য দলও তাদের মতামত দিয়েছে। নিশ্চয়ই তারাও সংস্কারে তাদের মতামতগুলো বেশ কিছু 50%-এর বেশি হয়তো পজিটিভ হবে। সংস্কার তো জনগণ চায়, আমরা চাই, জাতি চায়, সকল রাজনৈতিক দল চায়। পালিয়ে গেছেন যে পক্ষ, সেই পক্ষ তো কথা আমরা জানি না। তো এখন সংস্কার চাই কি জন্য? সংস্কার চাই যাতে একটা দেশে একটা ভালো নির্বাচন হয়। সংস্কার চাই যাতে নির্বাচিত হয়ে কেউ ফেসিবাদে রূপান্তরিত হতে না পারে, কর্তৃত্ববাদী না হতে পারে। এই জন্যই সংস্কার, এবং সংস্কারগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটা ভালো নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়িত্ব হস্তান্তর করবেন এবং সেই সরকার এসে সংস্কারগুলোকে সামনে নিয়ে যাবেন এবং সংস্কার চলতেই থাকবে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা 54 বছরে বড় ধরনের কোনো সংস্কার করি নাই, এই কারণে সংস্কার একটা পাহাড়ের মতো জমে গেছে। সুতরাং এই সংস্কারগুলো করতে হবে। নির্বাচন বিষয়ে সংস্কারের দরকার আছে। নির্বাচন পরিচালনা, নির্বাচন কিভাবে হবে, জনগণ কিভাবে অংশগ্রহণ করবে, ভোটটা রাতে হবে না দিনে হবে, ভোটের বাক্স দখল হবে কিনা, ভোটের বাক্স হাইজ্যাক হবে কিনা, আমি তুমি ডামি নির্বাচন হবে কিনা, ইনক্লুসিভ নির্বাচন হবে কিনা, এগুলো হলো নির্বাচনী সংস্কারের মূল এলাকা। এটা নিয়ে হয়তো অনেক আলাপ আলোচনা হবে এবং আমরা হয়তো সেখানে একটা ঐকমত্যে পৌঁছতে পারবো। আর সংস্কার দরকার পুলিশ, প্রশাসন এবং জুডিশিয়ারিতে, এই সংস্কার দরকার। এই সংস্কারের ব্যাপারে প্রধান বেসিক পয়েন্টটা হলো যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এবং ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস প্রতিষ্ঠা করতে চাই কিনা। এবং এটা প্রতিষ্ঠিত না হলে কিন্তু আপনি সংস্কারের নামে যাই করেন না কেন, আপনি যত ভালো ভালো কথা বলেন, যত ভালো ভালো সংস্কার করেন, যদি স্বাধীন প্রশাসন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন পুলিশ সার্ভিস না থাকে, স্বাধীন কমিশন না থাকে এবং অন্যান্য এজেন্সিগুলো যদি স্বাধীন না হয়, তাহলে কিন্তু সংস্কারের কোনো ফল, মানে সংস্কারটা কার্যকর হবে না। সংস্কার ওই 3 জোটের রূপরেখার মতো, বা আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন, বা আমাদের চেতনার ওই সমস্ত জায়গায় শুধু কথার ফুলঝুরি হবে, সংস্কার হবে না। তো এইসব জায়গায় বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, এটার ব্যাপারে সংস্কারে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই ব্যাপক আলাপ আলোচনা করবেন এবং আলোচনার ভিত্তিতে নিশ্চয়ই তারা ঐক্যমত্যে পৌঁছতে পারবেন যে কীভাবে এসব জায়গায় সংস্কার আনা হবে।
এনসিপি কিন্তু সংবিধান এবং মৌলিক কিছু সহ বেশ কিছু মৌলিক পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। হ্যাঁ, এটা তো এনসিপির মতামত, কিন্তু সংবিধান পরিবর্তন তো আর এই সংস্কারের যারা করছেন বা এই অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডা হবে না। কারণ সংবিধান যদি আমরা সংশোধন করতে চাই তাহলে আমাদের নির্বাচন করতে হবে, এবং নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টের সাথে 2/3 সমর্থনে সংবিধানের কিছু সংশোধন বা যতটুকু সংশোধন করতে চান সেটা করতে পারবেন। তার আগে তো এটা হবে না। হ্যাঁ, তার আগে আলোচনা হতে পারে যে সংবিধানের এইসব জায়গায়, যেমন অনেক বিষয়ে আমরা আলোচনা করেছি, 70 অনুচ্ছেদ, সে বিষয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক মতামত এসছে, এবং অনেকে মনে করেন যে 70 অনুচ্ছেদটা কর্তৃত্ববাদী শাসন কায়েমের একটা প্রধান শর্ত। এবং এই 70 অনুচ্ছেদ কেন করা হয়েছিল সেটা আমরা জানি। আমরা 50-এর দশকে যখন এরকম কেনাবেচা হতো এবং দিনে দিনে সরকার পরিবর্তন হতো, মাসে 2-3 বার প্রধানমন্ত্রী পরিবর্তন হতো, সেই কারণে এই জিনিসটা করা হয়েছিল। বাট এখন বোঝা যাচ্ছে যে ওই 70 অনুচ্ছেদ থাকার কারণে ওটা হয়নি, কিন্তু একটা সরকার কন্টিনিউ করার জন্য, কর্তৃত্ববাদী হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ক্ষমতা তাদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আপনার আমাদের সংবিধানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য সেটা হয়তো নাই। আমাদের সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়গুলো নাই। আমাদের সংবিধানে স্থানীয় সরকার নিয়ে অনেক সুন্দর একটা চ্যাপ্টার আছে, কিন্তু কার্যকর স্থানীয় সরকার আমরা গড়ে তুলতে পারিনি। সো এইসব জায়গা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, এবং একটা ঐক্যমত বা ঐক্যমত্যে যখন আমরা পৌঁছবো সেটি নিয়ে একটা সনদ হতে পারে, যেই সনদে আমরা সবাই স্বাক্ষর করবেন যারা স্টেক হোল্ডার, সকলের সাথে আলোচনার ভিত্তিতে, এবং সেই সনদ বাস্তবায়নের একটা অঙ্গীকার থাকতে হবে সকলের পক্ষ থেকে। সুতরাং এনসিপি যে সব কথা বলছে সেই আলোচনার ভিত্তিতে ঐকমত্যে তারা পৌঁছতে পারেন। তারপর তো এনসিপি একটা রাজনৈতিক দল, তার নতুন রাজনৈতিক দল, তাদের অনেক সমর্থন আছে বলে তারা মনে করেন, এবং তারা অবশ্যই সরকার গঠন করতে পারেন বা না পারেন, তারা যদি পার্লামেন্টে থাকেন বা পার্লামেন্টের বাইরে থাকেন, তারা কিন্তু তাদের দাবি দাওয়া নিয়ে পথে থাকতে পারবেন, চাপ প্রয়োগ করতে পারবেন, এবং এই দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে পারবেন। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশ বাস্তবায়নের জন্য যারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন, তখন মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইতিহাসের সেরা নির্বাচন হবে। এটা ওনার প্রত্যাশা না, উনি যেটা বলেছেন আমি এটা আমাকে আশাবাদী করছে। কেন ইলেকশন কখন হবে কখন হবে না, 5 বছর এই সরকার থাকা উচিত কি উচিত না, থাকবে কি থাকবে না, এসব নিয়ে অনেক আলাপ আলোচনার ভিত্তিতে বাংলাদেশে একটা শঙ্কা, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে, প্রধান রাজনৈতিক দলের সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা দূরত্ব আমরা দেখতে পাচ্ছিলাম। তো আজকের এই যে এই বক্তব্যটা উনি আগেও দিয়েছেন, তখন বলেছিলেন যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে, আর বেশি কিছু সংস্কার হলে জুলাইতে। বাট এখন আরও পরিষ্কারভাবে বলছেন যে ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যেই দেশের সেরা নির্বাচন হবে। সেরা নির্বাচন তো হতেই হবে, কারণ এটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন। আমাদের দেশের যে কয়টা ভালো নির্বাচন হয়েছে সেগুলো সব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, মানে দলীয় সরকার না থাকলেই ভালো নির্বাচন হয়। তো এটা যেহেতু দলীয় সরকার না, এবং এটা অভ্যুত্থানের মধ্যে, অন্তর্বর্তীকালীন সরকার আগে যেসব সরকার এসেছিল সেগুলো কিন্তু অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসেনি। সুতরাং অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে, এবং যার প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী এবং বিশ্বের অনেকের কাছে যিনি, অনেক দেশে যিনি পরিচিত এবং অনেক পপুলার একজন মানুষ, বাংলাদেশও যিনি খুবই জনপ্রিয়, সেরকম একজন মানুষের নেতৃত্বে যে সরকার, তার কাছে তো আমরা সেরা নির্বাচনই প্রত্যাশা করব। বাট বিশেষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। নির্বাচন যখন হবে তখন হয়তো আমরা এই বিষয়ে কথা বলতে পারবো। বাট আশাবাদী হতে তো কোনো অসুবিধা নেই, এবং আমি আশাবাদী যে হ্যাঁ, খুব ভালো একটা নির্বাচন হবে। সেরা হবে কিনা সেটা তো যাচাই হবে, ভালো নির্বাচন হতে হবে। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য সুপারিশ করা হয়েছে। খুবই ট্রিকি এবং সেন্সিটিভ ইস্যু আমাদের দেশের জন্য। আমাদের দেশে যে ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, আমাদের যারা ইসলামী চিন্তাবিদরা আছেন, চিন্তক আছেন, এবং যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল করেন, তারা কিন্তু নারী পুরুষের সমান অধিকারের ব্যাপারে তাদের বক্তব্য খুবই কঠোর, এবং তারা কখনোই এটা মেনে নেবেন এরকমটা প্রত্যাশিত নয় বা প্রত্যাশা করা যাচ্ছে না এই মুহূর্তে। এইরকম বড় পরিবর্তন, যেমন আমাদের তো ধর্ম অনুযায়ী নারীরা সম্পদের, ছেলেরা যা পাবে তার অর্ধেক পাবেন,
তো সেখানে সমান অধিকার, সম্পদের সমান অধিকার, আমাদের নারী নীতি একটা প্রণয়ন করা হয়েছিল। সেই সময় কিন্তু এইসব বিষয়ে আলোচনা হয়েছিল এবং তখন তুমুলভাবে বিক্ষুব্ধ হয়েছিলেন তারা, ইসলামী রাজনীতি যারা করেন, ইসলামকে নিয়ে ধর্মের নামে যারা রাজনীতি করেন, তারা খুবই বিক্ষুব্ধ হয়েছিলেন এবং বেশ কিছু আমরা অ্যাকশনও দেখেছি তাদের। সুতরাং এই বিষয়টা অবশ্যই এটা একটা মানবিক বিষয়। ওইভাবে যখন চিন্তা করি তখন এটা একটা মানবিক বিষয়। আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসেবে মনে করি যে আমাদের যারা নারী আছেন, মানে বোন আছেন, আমার পরিবারে আমার বোন আছেন, আমার মা সকলকে, তার একটা সম্পদ ছিল, আমার বাবা তাকে দিয়েছিলেন, সকলকে তিনি সমানভাবে ভাগ করে দিয়েছেন। সেটা করা সম্ভব মানে দানপত্র করে, কিন্তু আপনি যখন আইন অনুসরণ করে, ইসলামী নীতি অনুসরণ করবেন, তখন এটা সম্ভব না। তো এটা ব্যক্তিগত পর্যায়ে অনেকের কাছে হয়তো সম্ভব, আবার যতটুকু আপনার ধর্মে আছে, ইসলামে আছে, ততটুকু দিতেও তো আমাদের পুরুষরা, অনেক ভাইয়েরা রাজি হন না এবং তারা ঠকানোর চেষ্টা করেন। তো সেই সব জায়গায় অবশ্যই নারীদের একটা সুরক্ষার দরকার আছে। এটা একটা ভালো সুপারিশ। এই সুপারিশ আমরা কিভাবে কার্যকর করব এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করতে হবে। এটা গভীর আলোচনার দাবি রাখে এবং বিবেচনারও দাবি রাখে। ওয়েল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ট্রাম্প, মোদি, শি জিনপিং এসে কিছু করবেন না আমাদের দেশের জন্য। মানে কথাটা শুনতে ভালো লাগে, কথাটাই সত্য, বাস্তব তাই হওয়া উচিত, কিন্তু আমরা কি বাস্তবে তা আছি? না, ব্যক্তিগতভাবে ট্রাম্প, শি জিনপিং এবং মোদি এসে তো কিছু করবেন না। টেকনিক্যালি হি ইজ ভেরি কারেক্ট। আর যদি আমরা বাস্তবে যখন আমরা আলাপ আলোচনা করব, তখন আমাদের দেশের যে ভৌগোলিক অবস্থান বা আমাদের দেশের যে রাজনীতি, সেখানে আমরা অবশ্যই এইসব দেশ, যে তিনটা দেশের নাম উনি করেছেন, বিশেষ করে আমেরিকা, চীন এবং ভারতের অনেক প্রভাব আছে এবং তাদের সরকারের বা তাদের রাষ্ট্রীয় যে নীতি আছে, সেই নীতির দ্বারা আমরা প্রভাবিত হই। যেমন ধরেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে আপনার শুল্ক চালু করলো, তো বাংলাদেশ তো এই শুল্কর ব্যাপারে বাংলাদেশ তো এটার মধ্যে পড়ে যাবে এবং এটার একটা যে ইম্প্যাক্ট হবে সেটা খুব স্বাভাবিক। বা ধরেন আমাদের যে ভৌগোলিক অবস্থানের কারণে আরাকানে যে রাজনৈতিক পট পরিবর্তন বা যে সশস্ত্র সংগ্রাম চলছে, সেখানে যে মানবিক সাহায্যের জন্য করিডোর নিয়ে আলোচনা হচ্ছে, নানান বিষয়ে তো আলোচনা হচ্ছে। তো এই সব আলোচনার মধ্যে তো এইসব দেশের, এই তিনটা দেশের কিন্তু ভালো ইনপুট থাকবে এবং এই তিনটা, বা আমরা যদি তিস্তা ব্যারেজ নিয়ে যে চীনের সাথে যে আলোচনা করছি, তো এইটা তো একটা বড় ধরনের প্রকল্প এবং এই ব্যাপারে চীনের যে রাজনীতি বা চীনের যে রাষ্ট্রীয় নীতি, সেটার একটা প্রভাব তো অবশ্যই থাকবে। তো এই প্রভাবগুলো থেকে আমরা একেবারেই মুক্ত হতে পারবো না। পৃথিবীর কোনো দেশেই কিন্তু মুক্ত না। হ্যাঁ, বড় দেশগুলো তাদের ক্ষমতার কারণে কিছুটা মুক্ত, বাট বড় দেশগুলো মুক্ত না, তারাও নির্ভরশীল। তাদেরও ব্যালেন্স অফ ট্রেডের অনেক সমস্যা আছে, তাদেরও বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়, বিভিন্ন দেশে তাদের রপ্তানি করতে হয়, বাণিজ্য করতে হয়, বাণিজ্য যুদ্ধ করতে হয় এবং যুদ্ধ তো চলছে এবং সেখানে তারা অংশগ্রহণও করেন। সুতরাং সেখানে তাদেরও কিন্তু সীমাবদ্ধতা আছে, তারা অন্যের উপরে নির্ভর করেন। সেরকম আসলে এই বিশ্বে এখন এমন অবস্থা যে প্রত্যেকটা দেশ, যে কোনো দেশ একেবারে খুব একাকী থেকে সব কিছু করতে পারবে এরকম ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এটা মনে হয় তার রাজনৈতিক বিষয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন বা নির্বাচন বিষয়ে ইঙ্গিত করে বলেছেন। সেই ইয়েতে ঠিক আছে, আমাদের দেশে নির্বাচন কেমন হবে, আমরা কিভাবে নির্বাচন করতে চাই, আমাদের রাজনীতি কী হবে, এটা তো অবশ্যই আমরা নির্ধারণ করা উচিত। বাট আমাদের যে ডিপ্লোমেসি, আমাদের যে কূটনৈতিক সম্পর্ক, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেখানেও খেয়াল রাখতে হবে আমাদের। আমরা কাউকে দূরে ঠেলে দিতে পারবো না, কাউকে আবার একেবারে কাছে এনে এমন ভাব করতে পারবো না যে আমরা তাদের অধীনস্থ কোনো একটা অঙ্গরাজ্য। ধন্যবাদ। একটা ছবি দেখছি আমি, উত্তরায় প্রকাশ্যে একজনকে গাড়িতে তুলে নেওয়ার মানে ভিডিও ফেসবুকে দেয়া হয়েছে, কিন্তু পুলিশ এটার দিশা পাচ্ছে না। ছবিটা হচ্ছে যে কিভাবে একটা মানুষকে তুলে নেওয়া হচ্ছে গাড়িতে, এটা প্রকাশ্য দিবালোকে। না, আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে তো এই ধরনের ঘটনা ঘটছে এবং অতীতেও ঘটেছে। এটা জোর যার মুল্লুকতারের মতো অবস্থা। এবং এর আগে তো বলা হতো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এরকম তুলে নিয়ে যায়, খোঁজ পাওয়া যায় না, গুম হয়ে যায়, আয়না ঘরে আটক রাখা হয়, তারপরে অনেক খোঁজাখুঁজির পরে হয়তো তাদেরকে পরে কয়েকদিন পরে পাওয়া গেল, কাউকে
2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে কোনো একটা রাস্তার ধারে ফেলে দেওয়া হয়, এরকম ঘটেছে। এখন বর্তমান পরিস্থিতিতে এই এই ঘটনাগুলো না ঘটাতেই আমাদের প্রত্যাশা। বাট এই ঘটনাগুলো ঘটলেই যে পুলিশ কিছু করতে পারে নাই এরকম একটা দায়িত্ব দিয়ে দেওয়া যাবে না। বাট এই ভিডিও দেখে কিছু কিছু ভিডিও দেখে পুলিশ কিন্তু বেশ কিছু অ্যাকশনে গেছে এবং তারা এই সমাধান করেছে। তাদের প্রযুক্তি ব্যবহার করে তারা পুলিশ চাইলেই পারে, সক্ষমতা আছে। কিন্তু যদিও এই 5ই আগস্টের পরে পুলিশ স্টেশনে আক্রমণ করা হয়েছে, 400-র বেশি পুলিশ স্টেশনে আগুন লাগানো হয়েছে, লুটপাট করা হয়েছে, পুলিশ সদস্যরা নিহত হয়েছেন বা তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের অস্ত্র লুট করা হয়েছে। 7,500 অস্ত্র পুলিশের এখনো উদ্ধার হয়নি। 7.5 লাখের বেশি গোলা বারুদ অন্য মানুষের হাতে আছে এবং তাদেরকে বলা চলে যায়, স্ট্রেট বলা চলে যায় এগুলো দুষ্কৃতিকারীদের হাতে আছে। তো এরকম যদি অস্ত্র থাকে মানুষের হাতে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে। তারপরে এটা খুঁজে দেখতে হবে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক শত্রুতা, ব্যবসায়িক শত্রুতা এরকম কিছু আছে কিনা। বাট আমার মনে হয় না অতীতের মতো এটা কোনো বাহিনী কাউকে তুলে নিয়ে গেছে, আমার এটা মনে হয় না। কারণ এটা মনে করার কোনো কারণ নেই, আমি এটা বিশ্বাস করি না, কারণ বর্তমান সরকার ওই নীতিতে নাই। আইন শৃঙ্খলার এই সুযোগে আর কি কেউ কেউ ওই যে যাদের কাছে অস্ত্র শস্ত্র আছে, যাদের আর আন্ডারওয়ার্ল্ডে যারা আছেন, যারা অলরেডি জেলখানা থেকে বের হয়েছেন, তারা তো ভালো হয়ে গেছেন, এটা ভাবার কোনো কারণ নেই। সো তারা এইসব করেন, হয়তো চাঁদার জন্য করা হচ্ছে, কোনো একটা কারণ আছে, বাট এটা তারা বের করতে পারবেন। পুলিশ যদি চায় তাহলে এটা বের। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে মিথ্যা মামলায় হয়রানি না করার নির্দেশ, মানে তাই উনি নির্দেশ দিয়েছেন মিথ্যা মামলা জানান না। এই নির্দেশ তো বেশ কিছুদিন ধরে আছে, বাট আপনি যদি লক্ষ্য করেন তাহলে মিথ্যা মামলা হওয়া কমে নেই। মিথ্যা মামলা হচ্ছে, অযথা মানুষকে মামলায় দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে এক ধরনের ব্যবসা হচ্ছে। আমাদের আদালত প্রাঙ্গণে যারা আইনবিদ আছেন তারা এটার সাথে যুক্ত। এর সাথে কেউ কেউ অভিযোগ করেন যে পুলিশও কোনো সময় যুক্ত হয়ে যায়। যদিও পুলিশ কিন্তু অনেক মিথ্যা মামলার বিষয়ে তারা তাদের পুলিশের আইজিপি কয়েকদিন আগে একটা নির্দেশনা দিয়েছেন, তার আগেও তারা এটা বলেছেন যে এই ধরনের মামলায় মিথ্যা মামলা হলেই গ্রেপ্তার বা অন্য কিছু করা যাবে না। বাট তারপরেও আপনি দেখবেন মতি ভাই, আপনি আপনার খবরের কাগজও প্রকাশ হয়েছে বিভিন্ন জায়গায়, একজন এমপি জামিন পেয়েছিলেন, তিনি আদালতে গেলেন, তারপরে সেখানে তাকে জেল থেকে বের হলেন, তাকে ধরে নিয়ে যায় আবার পুলিশ স্টেশনে। এগুলো যে মবক্রেসি যেটা চলছে, সেটা কোনো রাজনৈতিক দলের সরাসরি তত্ত্বাবধানে চলছে, কখনো তৌহিদি জনতার নামে চলছে, কখনো অন্য কোনো নামে চলছে, কখনো ইনফ্লুয়েন্সার যারা আছেন তারা উস্কানি দিয়ে এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন। তো এই জিনিসগুলোতে পুলিশকে অবশ্যই কঠোরভাবে পদক্ষেপ। সর্বশেষ হাতের সময় খুব কম। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরলেন 5 অবৈধ বাংলাদেশি। আপনি জানেন তো শুরুতেই ট্রাম্প ক্ষমতায় আসার পরেই কিন্তু শুরু হয়েছে অ্যাকশন। ইতিমধ্যে ভারতে তো অনেককে সরকারি দিয়েছে এবং আমাদের 5 জনকে ফেরত পাঠিয়েছে। ট্রাম্প সাহেব যে পলিসি নিয়েছেন তাতে তো তারা অবৈধ অভিবাসী যারা আছেন, যাদের কাছে ডকুমেন্টস নাই, তাদেরকে তারা ফেরত পাঠাবেন। এবং আমি যখন CNN বা ফক্স নিউজ দেখছিলাম, এমনকি BBC, আল জাজিরা, এখানেও দেখছিলাম যে তাদের যে বাহিনী বা তারা এটা যারা কার্যকর করবেন তারা খুব অ্যাক্টিভ এবং তারা অনেককে গ্রেফতার করছেন এবং যাদের ডকুমেন্ট নেই তাদেরকে ফেরত পাঠাচ্ছেন। এখন বাংলাদেশে তো মাত্র 5 জন, অন্যান্য জায়গায় আরো বেশি সংখ্যক লোককে তারা ফেরত পাঠিয়েছেন। তবে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক আছে। হ্যাঁ, আমাদের তো আনডকুমেন্টেড অনেক লোকজন আছে, তো আসলে তারা বহুদিন ধরে তারা অপেক্ষা করছেন। কেউ কেউ কিন্তু 15-20 বছর অপেক্ষা করছেন, তাদের কোনো কারণে, ভুলের কারণে বা তাদের লয়ার ঠিক মতো কেসটা করেনি, তারা হতে পারেননি, তারা গ্রিন কার্ডও পান নাই, নাগরিক হতে পারেন নাই। কেউ কেউ বেশ চিকিৎসা নিচ্ছেন, মানে অসুস্থ আছেন, কেউ কেউ কোনো কাজও করতে পারেন না। তো এইসব কারণে এই বিষয়গুলো নিয়ে ট্রাম্প সাহেবের সাথে সারা বিশ্ব কিভাবে আলোচনা করবে আমি জানি না। বাট এটা আমেরিকা কিন্তু, আমি কালকেও CNN দেখছিলাম, তার এই পদক্ষেপের পিছনে কিন্তু মার্কিন জনগণের, বিশেষ করে শ্বেতাঙ্গদের দারুণ সাপোর্ট আছে। এমনকি ডেমোক্রেটিক পার্টিরও 31% মনে করে যে এটা করা দরকার। এই ব্যাপারে তারা কিন্তু সবাই মিলে যে আনডকুমেন্টেড বা ইলিগাল যারা আছেন আমেরিকায় তাদেরকে দেশে ফেরত পাঠানো হোক, এটা তারা মনে করেন। অনেক ধন্যবাদ আপনাকে আবু আলম শহীদ খান। আবার দেখা হবে আপনার সঙ্গে। দর্শক মূল্য আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।